স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন। আমি শম্পা বিশ্বাস, আমি গালিব ইবনে রিয়াজ। আমি সৈয়দ রেফাত আহমেদ শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যেসব অনুরাগ বা বিরাগে বশবর্তী না হয়ে সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। গালিব, শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা এবং সচরাচর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এই শপথ গ্রহণ অনুষ্ঠান তিনি তাদের শপথ বাক্য পাঠ করান। এ নিয়ে এখন দুপুরে থাকছে বিস্তারিত। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে। আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, পুলিশ কমিশন উইল ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু। এই পুলিশ জনগণের পুলিশ। গালিব, রাজারবাগে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এ সময় তিনি বলেন যারা পুলিশকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। একই সাথে তিনি বলেছেন যে পুলিশ বাহিনীর প্রতি আস্থা যেন জনগণের ফিরে আসে সেই চেষ্টা চালানো হবে এবং এর পাশাপাশি তিনি একটি কথা বলেছেন যে নির্ধারিত তারিখের মধ্যে যদি পুলিশ সদস্যরা যোগদান না করেন কর্মস্থলে তাহলে তাদেরকে পলাতক হিসেবে ঘোষণা করা হবে। এ নিয়েও এখন দুপুরে থাকছে বিস্তারিত, তবে শুরুতেই থাকছে শপথ গ্রহণ অনুষ্ঠানের খবর। শপথ নিলেন দেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুই পর্বের অনুষ্ঠানে শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। আরো জানাচ্ছেন আজহার লিমন। বলা যায় যে 3 দিনের মাথায় আরও একটি শপথ অনুষ্ঠান বঙ্গভবনে, যে একটা প্রেক্ষাপটে এই নতুন ছাত্রদের অনাস্থার মুখে বিচারপতিরা পদত্যাগ করায় শূন্য হয়েছে আপিল বিভাগ। এরপর রাষ্ট্রপতি নতুন যাকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন তার শপথ অনুষ্ঠান এই বঙ্গভবনের দরবার হলে। 2 পর্বে এখানে আরও শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা যারা শপথ নিতে পারেননি। বেলা 12টার আগেই দরবার হল পূর্ণ হয়ে যায় অতিথিদের আগমনে। মুক্তিযোদ্ধা, ছাত্র, আইনজীবী সহ এই অনুষ্ঠানে ছিলেন সরকারের উপদেষ্টা, কূটনীতিক ও রাজনীতিকরা। যেখানে 12:40 রাষ্ট্রপতিকে নিয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। আর এরপরই শুরু হয় শপথ অনুষ্ঠানের কার্যক্রম। আমরা দেখছি যে সঞ্চালনায় আছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। মহান মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতার কথা স্মরণ করেন। পরে রাষ্ট্রপতির অনুমতিক্রমে শুরু হয় শপথ। শুরুতেই নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শপথ পড়ান রাষ্ট্রপতি। প্রধান বিচারপতি নির্ধারিত দলিলে সই করার পর শপথ হয় দুই উপদেষ্টার। 2 ধাপে তাদের শপথ পড়ানো হয়। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনের আপ্যায়নে যোগ দেন আমন্ত্রিত অতিথিরা। কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত। আজহার লিমন, এখন ঢাকা। সারা দেশে ধীরে ধীরে কাজে যোগ দিচ্ছেন কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা। তবে থানার দাপ্তরিক কাজ চললেও এখন পর্যন্ত মাঠে নামেননি কোনো পুলিশ সদস্যই। অনেকে থানায় বিদ্যুৎ, পানির লাইন ও অন্যান্য সরঞ্জাম না থাকায় ধোয়া মোছা, থানার পরিষ্কার সহ আনুষঙ্গিক কাজ করছেন। খুলনার বিভিন্ন থানা পরিদর্শন করেছেন নৌবাহিনীর কর্মকর্তা ও পুলিশ কমিশনার। এ সময় সামাজিক নিরাপত্তায় দ্রুত পুলিশ সদস্যদের পূর্ণাঙ্গভাবে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তারা। সহকর্মীদের তথ্য ছবিতে শাইমা রহমান শাম্মীর প্রতিবেদন। গেল 5 আগস্ট থেকে সারা দেশে বন্ধ হয় পুলিশি কার্যক্রম। এরপর অস্থিতিশীল পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তায় দ্রুত পুলিশ সদস্যদের পূর্ণাঙ্গভাবে কাজে যোগ দেওয়ার আহ্বান জানাতে শুরু করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুক্রবার থেকে স্বল্প পরিসরে কাজে যোগ দিতে শুরু করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম। সকাল থেকে রাজশাহীর মেট্রোপলিটন পুলিশের থানাগুলোতে আসতে শুরু করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর নিরাপত্তায় নাগরিক সেবায় ধীরে ধীরে প্রস্তুত করা হচ্ছে রাজশাহীর জেলা ও মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানা।
তবে অনেক থানায় বিদ্যুৎ, পানির লাইন ও অন্যান্য সরঞ্জাম না থাকায় ধোয়া মোছা, থানা পরিষ্কার ও আনুষঙ্গিক কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে। সব কাজ শেষে 2 দিনের মধ্যে পুরোদমে কাজ শুরু হবে বলছেন পুলিশের কর্মকর্তারা। এদিকে থানায় পুলিশের উপস্থিতি দেখে অনেকেই আসতে শুরু করেছেন নানান অভিযোগ নিয়ে। এখানে সর্বমোট সদস্য থাকার কথা হচ্ছে 83 জন, তার মধ্যে সন্ধ্যা পর্যন্ত 75 জন এখানে সদস্য জয়েন করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের 11টি থানার মধ্যে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে 6টি থানায়। সেনাবাহিনী ও আনসারের সহযোগিতায় তৈরি হয়েছে কাজের পরিবেশ। সিলেটের মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানান, কয়েকদিনের সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে থানা ও ফাঁড়ি, গায়েব হয়েছে নথিপত্র আর লুট হয়েছে অস্ত্র। ক্ষতিগ্রস্ত এসব থানা মেরামত করে কার্যক্রম দ্রুত সময়ে স্বাভাবিক করা হবে বলে জানান তিনি। এবং আমাদের 6টা থানায় আমরা কার্যক্রম গত 3 দিন আগেই শুরু করেছি। ঠিক আছে, সমস্ত ওসি সাহেবরা থানায় আছে, বাট ফোর্স অফিসারের সংখ্যা আমাদের আগের তুলনায় একটু কিছুটা কম আছে। খুলনার বিভিন্ন থানা পরিদর্শন ও পুলিশকে কাজে যোগদানে উৎসাহিত করতে কাজ শুরু করেছেন নৌবাহিনীর কর্মকর্তা ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার। সকাল 10টায় খালিশপুর থানা থেকে শুরু হয় এই কার্যক্রম। এরপর খুলনা সদর থানা, সোনাডাঙ্গা থানা সহ মোট 8টি থানা পরিদর্শন এবং মতবিনিময় করেন তারা। এ সময় সামাজিক নিরাপত্তায় দ্রুত পুলিশ সদস্যদের পূর্ণাঙ্গভাবে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তারা। এদিকে দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর থানায় কার্যক্রম শুরুর একদিন পর মোতায়েন করা হয়েছে বিজিবি। থানাটি সীমান্তবর্তী হওয়ায় পুলিশের সহায়তায় সেনাবাহিনীর পরিবর্তে নিয়োজিত করা হয়েছে বিজিবি সদস্য। এছাড়া আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে 1 প্লাটুন বিজিবি। সারা দেশের বিভিন্ন জেলায় থানার দাপ্তরিক কাজ শুরু হলেও এখন পর্যন্ত মাঠে নামেননি কোনো পুলিশ সদস্য। শামীমা রহমান শাম্মী, এখন। সাম্প্রতিক ছাত্র হত্যার ঘটনায় পুলিশের হুকুমদাতাদের দেশীয় ও আন্তর্জাতিক আইনে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। ভীতি কাটিয়ে উঠতে শুরু করেছে পুলিশ, এমন মন্তব্য করে তিনি বলেন, নির্ধারিত তারিখের মধ্যে যদি কোনো পুলিশ সদস্য কর্মক্ষেত্রে যোগদান না করেন তাহলে তাকে পলাতক ঘোষণা করা হবে। বিস্তারিত প্রতিবেদনে। সীমিত পরিসরে শুরু হয়েছে রাজধানীর 50টি থানার কার্যক্রম। রাজধানী ঘুরে দেখা গেল থানায় পুলিশের পাশাপাশি দায়িত্বে আছে সেনাবাহিনী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা। আজ পুলিশ জানায়, প্রাথমিকভাবে থানার রোটা তৈরি থেকে শুরু করে জিডি নেওয়ার কাজ শুরু করেছে তারা। পুলিশ সাধারণ মানুষের শত্রু নয়, বন্ধু, তাই পুলিশের উপর হামলা না চালানোর অনুরোধ তাদের। এদিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাম্প্রতিক সময়ে আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থা ঘুরে দেখেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, গুলি চালিয়ে শিক্ষার্থী হত্যার বিচার হবে, খুঁজে বের করা হবে হুকুমদাতাদের। রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এই দেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। এই পুলিশকে ব্যবহার করেছে কি, তাদেরকে ধরেন। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড, সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে, না পারলে বিদেশে। ছেলে এটাও কোনো কথা। পুলিশ না থাকায় দেশে ডাকাতি সহ নিরাপত্তার সংখ্যা তৈরি হয়েছে। পুলিশের আস্থা ফিরিয়ে আনতে হবে বলেও জানান তিনি। আগামী 7 দিনের মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে দাবি করেন তিনি। দায়িত্বে না ফেললে পুলিশদের পলাতক ঘোষণা করা হবে। রাজধানীর মোহাম্মদপুরের একাংশের বাসিন্দারা। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। জানালেন, পরিবর্তনের ঘোষণা বাস্তবায়নে কাজ করবেন তারা। আন্দোলনের সময় ডিজিটাল ক্র্যাকডাউনের সাথে যারা জড়িত বিচারের আওতায় আনার ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা। বিস্তারিত প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার 2 দিন পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ নিজ দপ্তরে আসেন
দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। রোববার সকাল 8:57 নিজ দপ্তরে প্রবেশ করেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। এ সময় ফুলেল শুভেচ্ছা নিতে অপারগতা জানান তিনি। 9:02 আসেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যতগুলো বিভাগ আছে তারা যেন পরিবেশ ন্যায় বিচারটাকে তাদের দর্শন হিসাবে গ্রহণ করে এবং সেভাবে তাদের কর্মপরিকল্পনাকে সাজায়। কিছু কাজ অগ্রাধিকার ধরে নিয়ে অগ্রাধিকারের একটা তালিকা এই মন্ত্রণালয়ের প্রস্তুত করা আছে, সেখানে কিছুটা হয়তো সংযোজন বিয়োজন হবে। আমরা চেষ্টা করব মানুষের আস্থা এই প্রশাসনের উপর দ্রুত কিভাবে স্থাপন করা যায় সেটার জন্য এমন কিছু ইস্যুতে কাজ করা যেখানে মানুষ দৃশ্যমান কিছু ফল দেখতে পাবে। এরপর একে একে প্রবেশ করেন স্থানীয় সরকার উপদেষ্টা, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টা। কাজের মাধ্যমে ছাত্রদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন উপদেষ্টারা। 9:30 পরপরই সচিবালয়ে নিজ দপ্তরে আসেন যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। শুরুতে কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন, পরে বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ও ক্রীড়া ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হবে। আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই এবং সেটা আমরা আসলে ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলাম আর হয়ে গেল। আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই। আমরা এমন একটা সিস্টেম গড়ে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যাতে করে যে ব্যক্তি আসুক সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনোই ফিরে না আসতে পারে। সচিবালয়ে নিজ দপ্তরে আসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন আন্দোলনের সময় ডিজিটাল শাটডাউনের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগ গ্রহণ করা হবে। সিটি সেক্টরে আসলে তরুণদের কাজের একটা বড় সুযোগ আছে এবং বাংলাদেশে এই ধরনের তরুণ ব্যাপক সংখ্যায় আছেন। তাদের সাথে সেই সংযুক্তিটা আসলে প্রয়োজন, তাদের ক্রিয়েটিভ আইডিয়া এবং এখানে যারা অভিজ্ঞ আছে তাদের একটা সংযোগ ঘটানোর মাধ্যমে একটা তথ্য প্রযুক্তির যে বিপ্লব চলছে সেখানে বাংলাদেশকে নেতৃত্ব দিতে আমি মনে করি বাংলাদেশের তরুণ প্রজন্ম সক্ষম, শুধু প্রয়োজন তাদেরকে সেই সুযোগটি করে দেয়। তারুণ্যকে সাথে নিয়ে তথ্য প্রযুক্তি খাতকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। ইসলামী ব্যাংকে অস্থিরতা সৃষ্টির জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। গভর্নর না থাকলেও নিয়মিত লেনদেন বা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ব্যাহত হবে না বলেও জানান তিনি। মুন্নাফ রশিদের আরও একটি প্রতিবেদন। গেল এক মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে অনেকটা মুখ থুবড়ে পড়েছিল দেশের অর্থনীতি। টানা আন্দোলনের পর গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন ও শেখ হাসিনার দেশ ত্যাগের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে চালু হয় আর্থিক খাতের কার্যক্রম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথের পর রোববার ছিল অর্থ উপদেষ্টার দ্বিতীয় কর্মদিবস। এদিন শুরুতে কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন তিনি। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে ইসলামী ব্যাংকে অস্থিরতা সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আমি বলছি যে কোনো কেউ তাদের আইনত যেই হোক, কারণ কে করেছে না করেছে এটা আপাতত দৃষ্টিতে যেটা করে থাকে। আমি তো একবারে ম্যাজিস্ট্রেট ছিলাম, ধরপাকড় তো আমাদের সবাই কম করে নেই, আমরা যে করেছে তাকে ধরে, তারপরে কে করেছে না করে, কিন্তু যারা ডিস্টার্ব করে সে করে ক্রিয়েট করেছে কেউ নোবডি জ্বালাও। দেশের পট পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক, এনবিআর ও সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের প্রধানরা পদত্যাগ করছেন। কী ধরনের পরিবর্তন আসছে এসব প্রতিষ্ঠানে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, যাচাই বাছাই করা হচ্ছে, সপ্তাহখানেক সময় লাগবে। গভর্নর না থাকলেও নিয়মিত লেনদেন বা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ব্যাহত হবে না বলেও জানান তিনি। আমি তো জানি বাংলাদেশ ব্যাংকে প্রত্যেকদিন সকালবেলা ব্যাংকাররা তো বড় বড় ট্রাঙ্ক নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে যাবে, রাস্তায় যাওয়ার পরে তো তার থাকে, এগুলো করে করা হচ্ছে। এগুলো সব কর্মকর্তাদের বলছি, আপনার নিষ্ঠার সাথে মানুষের ইসের জন্য ইতিবাচক সব ইসে কাজ করবেন, কোনো কিছু ফেলে রাখবেন না, বাস্তবায়ন করবেন। আর্থিক খাত ও সরকারি হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বিশেষ নির্দেশনা দেয়া হয় আজকের বৈঠকে। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে রোববারও ব্যাংকটির সামনে অবস্থান নেয় আন্দোলনরত কর্মীরা। এ সময় কিছু দুর্বৃত্ত এসে তাদের উপর গুলি চালায়, এতে আহত হন 5 জন। গত 6 জুলাই থেকে ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগের জন্য আন্দোলন শুরু করেন সুবিধাবঞ্চিত কর্মীরা। এতে 2016 সাল থেকে যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদেরকেও ফিরে আসতে বলা হয়। ধারাবাহিকভাবে রোববারও আন্দোলন শুরু করেন তারা। এর কিছুক্ষণ পর একদল দুর্বৃত্ত হঠাৎ করে এসে গুলি চালিয়ে পালিয়ে যায়, আর এতে 5 জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে সবাইকে হাসপাতালে নেওয়া হয়, যাদের অবস্থা গুরুতর জানানো হয়েছে। এরপর সেনাবাহিনী খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে ভয় পান না। সাধারণ নাগরিক এবং ছাত্রদের প্রাণহানি ঠেকাতেই অনিচ্ছা সত্ত্বেও দেশ ছেড়েছেন তিনি। And so she was going to resign. There was going to be a constitutional handover of power, probably new elections called by Parliament within 3 months. Unfortunately, with the mob marching on the Prime Minister's residence, there wasn't any time to do any of that. I was the last person to speak to her. She, when her Special Security Force when the SSF took her to a secure location and the Air Force base had a helicopter ready, she told my aunt, "You get on the helicopter, I'm going to stay here. I don't want to leave my country." এখন দুপুরের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন দুপুর। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দায়িত্ব নিয়েছেন নিজ নিজ মন্ত্রণালয়। ব্যবসা বাণিজ্যে গতি ফেরানো সহ সংস্কারের আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা। তার কি প্রভাব পড়ছে ব্যাংকিং খাত ও শেয়ার বাজারে, তা নিয়ে বিস্তারিত জানাতে মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। ব্যাংক পাড়ার কি অবস্থা দেখছেন, আর শেয়ার বাজারে হঠাৎ ফ্লোর প্রাইজ তুলে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার হলো কেন? যেমনটি বলছিলেন যে যখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করে, এরপরে মন্ত্রণালয় তাদেরকে ভাগ করে দেওয়া হয়। তো আমরা জানি যে সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ উনি যখন দায়িত্ব নেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বটা ওনার অন্তর্ভুক্ত আছেন। তো উনি দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যেই চেয়ারম্যান, এনবিআর এর চেয়ারম্যান, এরা কিন্তু পদত্যাগের একটি হিড়িক পড়ে গেছে। এবং সেই স্ব প্রতিষ্ঠানের যে কর্মকর্তা কর্মচারী আছেন, সেই ঊর্ধ্বতনের পর্যায়ে কিন্তু এই পদত্যাগের বিষয়গুলো জানিয়েছেন। কারণ তো তারা অনেকেই বলছেন যে এই একতরফা সিদ্ধান্তর কারণেই কিন্তু মূলত আমাদের যে আর্থিক খাতের বড় 3টি জায়গা রয়েছে, এই 3টি জায়গায় কিন্তু এতদিন অনিয়ম, দুর্নীতি এই বিষয়গুলো রয়েছিল, সেই একতরফা সিদ্ধান্ত যেন আর কেউ নিতে না পারে এবং এই আর্থিক খাতের যে দুর্নীতিগুলো হয়েছে এবং অনিয়মের কারণে বর্তমানে যে ভঙ্গুর অবস্থা রয়েছে এখান থেকে যেন ফিরিয়ে নিয়ে আসা যায়, সেই বিষয়েই তারা দাবি তোলেন। এবং সেই দাবির প্রেক্ষিতে তারা পদত্যাগপত্র পাঠান। তবে এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অর্থ যে উপদেষ্টা রয়েছেন তিনি জানিয়েছেন যে খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে। তো আমরা যদি একটু ব্যাংকিং খাতের কথা বলি, যে আমরা দেখেছি যে লেনদেন বা কার্যক্রম যদি ব্যাংকগুলোতে স্বাভাবিক থাকেও, তারপরেও কিন্তু বেশ কিছু ব্যাংকে ইতিমধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে। কর্মকর্তা কর্মচারীরা যারা সুবিধা পাচ্ছিলেন না গত দীর্ঘদিন ধরে, তারা কিন্তু এক ধরনের আন্দোলন করছেন। ঊর্ধ্বতনের যে জায়গা রয়েছে সেই জায়গা থেকে পদত্যাগের দাবি করছেন কর্মকর্তাদের। ইতিমধ্যে আমরা জানি আজকে ইসলামী ব্যাংকিং এক ধরনের গোলাগুলি হয়েছে, দুর্বৃত্তরা এসে গুলি করেছেন আন্দোলনকারীদের উপরে। সেই প্রেক্ষিতে কিন্তু 5 জন সর্বশেষ আহত হয়েছেন। এরপর সেনাবাহিনী সেখানে ঘটনাস্থলে আসেন, পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এছাড়া যদি আমরা বলি যে টাকা কিন্তু সীমিত করে দেওয়া হয়েছে নগদ উত্তোলনের ক্ষেত্রে। গত বৃহস্পতিবার ছিল সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলনের সুযোগ ছিল, যেটা নগদ উত্তোলন করতে পারবে। কিন্তু অনলাইনে বা ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু কোনো সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি। তবে এই সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার 5 কর্মদিবসে নির্ধারণ করে দেওয়া হয়েছে সর্বোচ্চ 2 লাখ টাকা নগদ উত্তোলনের। এছাড়া একইভাবে অনলাইনে বা ডিজিটাল প্ল্যাটফর্মে স্বাভাবিকভাবে কোনো সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি। তো সেই
সেক্ষেত্রে বলা হচ্ছে যদি কারো বিশেষ প্রয়োজন হয় সেক্ষেত্রে কোনো না কোনো মাধ্যমে তাদেরকে সেই সমস্যার সমাধান করে দেওয়া হচ্ছে টাকাটা। এছাড়া আমি যদি শেয়ার বাজারের কথা বলি, আমরা দেখেছি যে গত 6 আগস্ট থেকে শেয়ার বাজার একটা উন্মোফন বা লাফিয়ে যে যদি বলি যে সূচক কিন্তু খুব লাফিয়ে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক দেখা গেছে যে 1 থেকে 200 পয়েন্ট এবং সর্বোচ্চ 300 পয়েন্ট পর্যন্ত কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখে গেছি। তার ধারাবাহিকতায় আজকে সকালেও উত্থান হয়েছে পুঁজিবাজারে, ইতিবাচক অবস্থায় লেনদেন শুরু হয়, পরবর্তীতে কিছুটা কারেকশন হয়, পরবর্তীতে আবার সূচক ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক আছে সেটি আবার উত্থানে ফিরে আসে এবং এরই মাধ্যমে সূচক ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেটি 6000 পয়েন্ট পার করেছে এবং লেনদেন প্রায় 2000 কোটি টাকার কাছে চলে গেছে। আর সারাদিন যেই কোম্পানিগুলো লেনদেন হয়েছে 400-র মতো, এর মধ্যে প্রায় 190টির মতো কোম্পানির শেয়ার দর বেড়েছে, আর 170 থেকে 80টি কোম্পানির মতো শেয়ার দর কমেছে, আর বাকিগুলো অপরিবর্তিত রয়েছে। তো শেয়ার বাজারেও যে বিনিয়োগকারী আছেন তারা জানিয়েছেন বা সংশ্লিষ্টরা জানিয়েছেন যে এখানে একটি পরিবর্তন এসেছে, আশা করা যাচ্ছে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তো এই ছিল ব্যাংক শেয়ার বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলেন সহকর্মী আতাউর নিয়ন। দেখছেন এখন দুপুর। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দ্রুত ব্যাংক লেনদেনের সীমাবদ্ধতা দূর, ব্যাংক ব্যবস্থাপনার সংস্কার, ডলার ও এলসি সংকট দূর করার দাবি জানিয়েছেন ভোগ্য পণ্যের আমদানিকারকরা। পাশাপাশি রপ্তানিকারক দেশ হিসেবে ভারত ও মিয়ানমারের সাথে নতুন সরকারের সম্পর্ক স্বাভাবিক রাখারও দাবি তাদের। ব্যবসায়ীরা বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বাজার দর ছড়িয়ে পড়েছে যা তাদের ক্রয় মূল্যের চেয়েও কম। ফলে চট্টগ্রামের খাতুনগঞ্জে বেচা কেনা কমিয়ে দিয়েছেন পাইকাররা। কাজী মাহফুজ জানাবেন বাকিটা। দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে এক দফা বেড়েছে পেঁয়াজ, রসুন ও ডাল জাতীয় পণ্যের দাম। আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 95 থেকে 97 টাকায়। রসুন 175 টাকা আর আদা বিক্রি হচ্ছে 225 টাকা কেজি দরে। তবে বেচা বিক্রি নেমে এসেছে অর্ধেকের নিচে। স্বাভাবিকভাবে বেচা বিক্রি কমলে দাম কমার কথা, তবে এখানকার চিত্র ঠিক উল্টো। সম্প্রতি ফেসবুকে নিত্যপণ্যের দর বলে একটি তালিকা ছড়িয়ে পড়ায় ভুগতে হচ্ছে ব্যবসায়ীদের। আমদানি কম হইতেছে, ওই যারা আনে এদের সুবিধা হচ্ছে না। কালকে ছাত্ররা আইছিল যে আমরা যে পেঁয়াজ 95 টাকা নিলাম, কিন্তু ছাত্ররা বলে আমাদেরকে 70 টাকা বিক্রি করার জন্য। আবার বলে আলু 51 টাকা 50 টাকা নিছি, ছাত্ররা বলে যে 40 টাকা বিক্রি করো। তাই এখন আমাদের তো একটা এরকম সমাধান হওয়া উচিত। যারা দাম দিয়ে কিনে নিয়ে আসছে এরা তো লসে এত বেচবে না, তাই সরবরাহ যদি আরো বাড়ে তো বাজার আরেকটু কমবে। দাম বৃদ্ধির দৌড়ে রয়েছে ডাল জাতীয় পণ্য। সপ্তাহ ব্যবধানে সব ধরনের ডালের দাম কেজিতে 4 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে। তবে নতুন সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন ভোগ্যপণ্যের ব্যবসায়ীরা। এর মধ্যে রয়েছে ব্যাংক খাতে সংস্কার, এলসি জটিলতা, ডলার সংকট দূর করার মতো বিষয়গুলো। আমাদের এলসি করা পণ্যের মধ্যে কিছু কিছু দাম একটু বাড়তির দিকে, যা আমরা যাতে সহজেই ডলারটা নতুন করে এলসি দিতে পারি। যদি নতুন করে এলসি দিতে পারি তাহলে পণ্য অ্যাভেলেবেল হবে। বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন সেটা হচ্ছে ছোটোখাটো যারা এলসি করে এদেরকে সুযোগ দেওয়া এবং ডলারের দামটা নিয়ন্ত্রণ করা। যে সমস্যাটা আগে থেকে হয়ে আসছে, যেমন ওজন স্কেল, ঢাকা থেকে আসবো 13 টন, যাবো 13 টন। ওই স্কেলটা যদি কোনো একটা সরকার বৈষম্য ছাত্ররা যদি একটু দৃষ্টি থেকে দেখে, চট্টগ্রামের ব্যবসার দিক দিয়ে অনেক উন্নত হবে। এছাড়া ডাল, জিরা, এলাচ, পেঁয়াজ সহ খাতুনগঞ্জের বেশিরভাগ মশলা ও ভোগ্যপণ্য আমদানি হয় ভারত ও মিয়ানমার থেকে। তাই প্রতিবেশী দেশের সাথে বাণিজ্য ও সম্পর্ক স্বাভাবিক দেখতে চান আমদানিকারকরা। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। এখন দুপুরের পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি। ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন দুপুর। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন খরচের নামে চাঁদা নেওয়া বন্ধ থাকায় স্বস্তিতে ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। অন্তর্বর্তী সরকারের কাছে তাদের চাওয়া নির্বিঘ্নে ব্যবসা করার এমন পরিবেশ বজায় রাখার।
বিশেষজ্ঞরাও বলছেন দুর্নীতিমুক্ত দেশ গড়াই হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ। মোবারক হোসেনের ক্যামেরায় রাব্বি হোসেনের প্রতিবেদন। বলা হয় সদরঘাট কখনোই নীরব হয় না। পুরান ঢাকার সকল ব্যবসায় বাণিজ্যের কেন্দ্রে রয়েছে এই সদরঘাট। কিছুদিন আগে রাজধানীর বিভিন্ন এলাকার মতোই চাঁদাবাজদের দৌরাত্ম্য ছিল এই সদরঘাটেও। ক্ষমতার পালাবদল আর রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন খরচের নামে যে চাঁদা নেওয়া হতো তা বেশ কিছুদিন ধরেই বন্ধ। আর এর পুরোটাই সাফল্য এসেছে শিক্ষার্থী আর তরুণ প্রজন্মের হাত ধরে। ঢাকার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন বিগত বছরগুলোতে তাদের ব্যবসায় পরিচালনা করার জন্য সবচেয়ে বেশি হয়রানি পোহাতে হয়েছে চাঁদাবাজি আর ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে। সিন্ডিকেটটা করতে ভেঙে দেয় তাহলে সাধারণ মানুষের কোনো কষ্ট হবে না। থামাইতো, পুলিশকে দিতে হইতো। আমরা শোষণমুক্ত বাংলাদেশ চাই। ব্যবসায়ীরা বলছেন তাদের অস্থায়ী কিংবা স্থায়ী ক্ষুদ্র এসব দোকান থেকে বিভিন্নভাবে চাঁদা তোলা হতো দোকান প্রতি মাসে 3 থেকে 4 হাজার টাকা। সদরঘাট থেকেই প্রতি মাসে চাঁদা উঠত অন্তত কয়েক কোটি টাকা, যার পুরোটাই চলে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অর্থলোভী সদস্য ও সরকার দলীয় স্থানীয় নেতাকর্মীদের পকেটে। এর প্রত্যক্ষ প্রভাব পড়ে পণ্যের দামে, যা বহন করতে হয় ক্রেতাকেই। তবে বেশ কিছুদিন ধরে 1 টাকাও চাঁদা দিতে হয়নি ব্যবসায়ীদের, কারণ এলাকাগুলো নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। ফলে কিছুটা স্বস্তি ফিরেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে। প্রতি দোকান প্রতি পুলিশের টাকা দিত দৈনিক 250 টাকা, আর রাতের নাইট ডিউটি পুলিশের আছে 20 টাকা, কমিশনারের টাকা নিত। এইভাবে চাঁদা প্রতিদিন আইলে 1-150 টাকা দিতেই হইতো রাস্তার, আর আজকে আইসি 1 টাকা দিই নাই। অন্যদিকে তারা বলছেন বিগত এক যুগেও তাদের ব্যবসায়ের আকার তেমন একটা বাড়েনি। মূলধন বাড়াতে ব্যাংক থেকে আর্থিক সহযোগিতা নেয়ার ক্ষেত্রেও রয়েছে নানা বাধা। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষুদ্র ব্যবসায়ীদের চাওয়া পাওয়ার তালিকায় শীর্ষে রয়েছে নির্বিঘ্নে ব্যবসায় করার দাবি। সবাই আর আশ্বাস দিয়েছে আমাদেরকে যে কোনো টাকা পয়সা কেউ চাইলে আমাদেরকে ধরিয়ে দিবেন। যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা একটু ব্যবসা করে উপরে উঠতে পারবো। 15-20টা বছর ধরে ব্যবসা এরকম ভালো করতে পারিনি। একটা পরিবর্তন আসছে, আগামীতে যেন বাজারটা স্থিতিশীল হয় এবং সবকিছু স্বাভাবিক থাকে, যেন আমরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারি। বড় বড় সিন্ডিকেটের কারণে আমাদের মতো ছোট ছোট যারা ব্যবসায়ী আছেন তারা কখনোই ওই গন্তব্যস্থানে পৌঁছাতে পারেনি। এদিকে অর্থনীতিবিদরা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দেশকে দুর্নীতিমুক্ত করে বিভিন্ন ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দেওয়া। আপনি ক্ষুদ্র থেকে বৃহৎ শিল্পের কথা বলবেন, সবাই বলবে ব্যবসা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে খরচ সেগুলা কিন্তু অনেক হাই। সেই হাই হওয়ার কারণটা, এত উচ্চ খরচের কারণ হচ্ছে যে বাংলাদেশে অনেক ধরনের খরচ রয়েছে, সেটা চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খরচ। একদিকে সিন্ডিকেট, অন্যদিকে মূলধনের অভাবে আত্মকর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ব্যবসার দিকে ঝুঁকতে অনীহা বেকার জনগোষ্ঠীর একটি বড় অংশ। তাই সরকারের কাছে ব্যবসায়ের নতুন দ্বার উন্মোচনের আশা করে জনগণ, এমনটাই বলছেন এই অর্থনীতিবিদ। এইখানেও কিন্তু একটা বৈষম্য রয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীকে ব্যক্তি হিসাবে বিবেচনা করে তাদের ব্যবসা রয়েছে, সেই জায়গাগুলোকে যদি প্রতিষ্ঠানগুলা বিবেচনায় নিয়ে ব্যক্তি লোনকে উৎসাহিত করে, তাহলেও কিন্তু তারা এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশে জিডিপির যে পটেনশিয়াল গ্রোথের কথা, সম্ভাব্য গ্রোথের কথা বলি, সেই গ্রোথের ক্ষেত্রে কিন্তু তারা বিরাট ভূমিকা রাখতে পারে। ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা বলছেন কিছু সময়ের জন্য শিক্ষার্থীদের সহায়তায় ব্যবসায়ে চাঁদাবাজি মুক্ত হলেও পরবর্তীতে তা কতটা স্থায়ী হবে এ নিয়ে রয়েছে তাদের শঙ্কা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। চলতি বছরের মধ্যেই নতুন কারিকুলাম বাতিলের দাবি জানিয়েছেন সচেতন অভিভাবক সমাজ। সকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির সামনে একমুখী শিক্ষাক্রম 2021 বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন অভিভাবকরা। তাদের অভিযোগ, শিক্ষা ও মেধা ধ্বংস করতেই নতুন কারিকুলাম প্রণয়ন করা হয়েছিল। এর সাথে জড়িতদের পদত্যাগ দাবি করেন তারা। অবস্থান কর্মসূচিতে সন্তানদের শিক্ষা জীবন রক্ষায় সচেতন অভিভাবক সমাজ বেশ কিছু দাবি উত্থাপন করেন এবং দ্রুত তা বাস্তবায়নের আহ্বান জানান। আজকে 1.5 বছর ধরে আমাদের বাচ্চাদের কোনো লেখাপড়া নাই। 98% লোক যে কারিকুলামকে অপছন্দ করে, গ্রহণ করে না এবং লেখাপড়া নাই,
একটা মানবতা বিবর্জিত কারিকুলাম আপনারা কিভাবে চাপালেন জাতির উপরে? এই কারিকুলামে বাচ্চারা একেবারেই অন্ধ বধিরের মতো, প্রতিবন্ধীর মতো। আমরা এই ধরনের কারিকুলাম থেকে বের আসতে চাই, যেটা বিশ্বমানের কারিকুলাম, যেখানে আমার বাচ্চারা বিশ্বের সাথে তাল মিলাতে পারবে। আমরা সেরকম কারিকুলামটাই চাই। এখন দুপুরের এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন দুপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ব্রাজিলের সাও পাওলোতে বিধ্বস্ত হওয়া বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের পর সেটি রাজধানীর ব্রাসিলিয়ার একটি ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শনিবার দেশটির এভিয়েশন অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন সেন্টারের পক্ষ থেকে জানানো হয় আগামী 30 দিনের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। এদিকে স্বজনের মরদেহ শনাক্ত করতে সাও পাওলো সিটি অডিটোরিয়ামে জড়ো হয়েছে নিহতদের পরিবারের সদস্যরা। বিস্তারিত সতীর্থ কর্মকারের প্রতিবেদনে। স্বজন হারানোর শোক নিয়ে সাও পাওলোর সিটি অডিটোরিয়ামের সিঁড়ি বেয়ে উঠছেন নিহতদের পরিবারের সদস্যরা। ভেতরে তাদের জন্য অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা, শনাক্ত করতে হবে প্রিয়জনের মরদেহ। শনিবার স্থানীয় সময় দুপুর 1টায় 31টি মরদেহ উদ্ধার করে সাও পাওলোর পুলিশ মর্গে পাঠানো হয়। সকাল থেকেই সিটি অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন 38 যাত্রীর পরিবারের সদস্যরা। স্থানীয় সরকারের বরাত দিয়ে বিবিসি জানায়, পারানা থেকে সাও পাওলো যাওয়ার সময় উড়োজাহাজটিতে 57 জন যাত্রী, 4 জন ক্রু এবং আরও একজন অনিবন্ধিত আরোহী ছিলেন। শনিবার রাতের মধ্যে বাকি 31 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। Estava chegando aqui em São Paulo e eu resolvi vir para me encontrar com ela, né, para poder ajudar no processo inteiro. A gente veio para o lugar onde eles estão concentrando os familiares. Clima agora é voltado especificamente ao atendimento das prioridades das famílias, um atendimento muito especializado dos psicólogos, dos assistentes sociais. নিহতদের মধ্যে 4 জনের দ্বৈত নাগরিকত্ব ছিল। তাদের মধ্যে 3 জন ভেনেজুয়েলা এবং 1 নারী পর্তুগাল থেকে এসেছিলেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া আসন বিন্যাস ও উদ্ধারকৃত মোবাইলের তথ্য ব্যবহার করে পরিচয় শনাক্তের কাজ অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এদিকে বিমানের ককপিট ভয়েস এবং ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করা হলেও সেখান থেকে উল্লেখযোগ্য কোনো তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি। তবে দীর্ঘ সময় অপেক্ষার পর বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা গেছে বলে জানিয়েছে সাও পাওলো এভিয়েশন অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন সেন্টার। রাজধানী ব্রাসিলিয়ার ল্যাবে পরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে আশ্বস্ত করেছেন তদন্তকারী কর্মকর্তারা। Nós não temos informações nenhuma já após ouvido o contato entre a aeronave e os órgãos de controle de tráfego aéreo que não houve, afirmo, não houve em nenhum momento বিধ্বস্ত হওয়া ATR 72-500 মডেলের বিমানটি এ নিয়ে 15 বার দুর্ঘটনার কবলে পড়ল। আগামী 30 দিনের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশের ঘোষণা দিয়েছে সাও পাওলো এভিয়েশন ইনভেস্টিগেশন সেন্টার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এরই সাথে শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।